ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি জওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ হল সংসদ নির্বাচনের আজকেই প্রচারণার সব শেষ দিন, অর্থাৎ আজ রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবে বিভিন্ন পদে লড়া প্রার্থীরা। এছাড়া এই ডাকসু নির্বাচনকে বলা হচ্ছে যে আগামী বাংলাদেশের রাজনীতির যে গতিপথ সেটি মূলত এই নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই নির্ধারণ হবে। এই সব বিষয়ে সামগ্রিকভাবে কথা বলার জন্য আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমার বাম পাশে যিনি রয়েছেন তার নাম জুবায়ের বিন নিসারি এবি জুবায়ের, এবং তিনি মূলত স্বতন্ত্র পদে সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন। এবং আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি এজিএস পদপ্রার্থী হিসেবে লড়ছেন, তিনিও স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসির চৌধুরী। আমরা দুজনের সাথে আজকে কথা বলবো। আমি প্রথমে একটু এবি জুবাইরের কাছে চলে যেতে চাই, জুবাইর কাছে জানতে চাই, জুবাইর, আজকে তো প্রচারণার সব শেষ দিন। আমরা যখন এই ক্যাম্পাসে সকাল থেকেই ঘুরেছি, ভোটারদের সাথে কথা বলেছি, এখনও ডাকসু নির্বাচন নিয়ে অনেকের মধ্যে শঙ্কার জায়গা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে সুষ্ঠু ডাকসু নির্বাচন নিয়ে এখনও কোনো শঙ্কা আছে? দেখেন, শঙ্কার বিষয় একটু আছে, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ক্যাম্পাসের ইন্টারনাল কোনো ক্লাসের সাইতে বাহির থেকে যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে, এটা সবচেয়ে বেশি প্রবলেমেটিক। আপনি যদি দেখেন যে সমস্ত আমাদের ডাকসুর নির্বাচনে যে সমস্ত সংগঠনগুলো তাদের লেজুর ভিত্তিক মাদার পার্টি আছে, তারা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করতেছে। আপনি দেখবেন বিএনপি হচ্ছে তাদের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ফোন দেওয়া আছে, বিভিন্ন জেলার শিক্ষার্থীদেরকে ভোট দেওয়ার জন্য। তারপর হচ্ছে এনসিপি তাদের রেজিবিলিটি সংগঠন বাকসাসকে প্রমোট করতেছে। আমার কাছে অবাক লাগে যে এনসিপি তাদের সরাসরি পেজ থেকে বা বাকসাসের যে প্যানেল তাদের নিয়ে পোস্ট দিচ্ছে এবং বলতেছে তারা নাকি বাকসাস নাকি এনসিপি রেজিবিলিটি সংগঠন না। আবার একই সাথে এনসিপি নেতাকর্মীরা তারাও তাদের বিভিন্ন ফেসবুক পেজে আইডিতে বাকসাসের প্যানেলকে প্রমোট করতেছে এবং তারা কি বলতেছে জুলাই এরা জুলাই তো অমুক ছিল। মানে আমার আসলে অবাক লাগে, জুলাইতে শুধু বাকসাসের নেতাকর্মীরা ছিল, জুলাই থেকে সাদিক ফরাদ ছিল না, জুলাই থেকে আবিদ হামিম ছিল না, জুলাই থেকে আমরা ছিলাম না। আমাদের এই ডাকসুতে যারাই লড়ছেন বিভিন্ন পদে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে জুলাইয়ের ফ্রন্ট লাইনার ছিল। তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা গোষ্ঠীর কাছেই তারাই জুলাইয়ের ফ্রন্ট লাইনার ছিল, তারাই জুলাইতে সব কিছু করেছে, এরকম করে উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ জুলাইকে কুক্ষিগত করে এখানে আবার রাজনীতি করা হচ্ছে। একই সাথে আপনি দেখবেন যে সমস্ত সংগঠন বা যে সমস্ত ব্যক্তিরা পিছনে অনেক রাজনৈতিক ব্যাকআপ আছে, ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, তারা দেখবেন যে টাকা খরচ করতেছে ক্যাম্পাসে। আপনি হচ্ছে রাত 10টার পরে এই যে নাজিরা বাজার বা আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টে যে দেখবেন সব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদেরকে বিভিন্ন প্রার্থীরা খাওয়াচ্ছে। সুলতানস ডাইনে শুনলাম যে একজন ছাত্রদলের প্রার্থী তিনি হচ্ছে সুলতানস ডাইনে নিয়ে অনেকজন কাচ্চি খাওয়াচ্ছে। আমি একটু আপনাকে এই জায়গায় একটু থামাই। আপনি যখন বলছেন যে এই যে যাদের মাদার পার্টি আছে, অর্থাৎ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো তাদের যে মাদার পার্টি তাদেরকে বিভিন্নভাবে সার্ভ করে, সেই সার্ভ করাটা কি অন্যায্য কিছু? ব্যাপারটা কি এটা না অন্যায্য কিনা, জায়গাটা হচ্ছে সেটা? অন্যায্য কিছু না, কারণ কথা হচ্ছে সার্ভ করার তো একটা প্রক্রিয়া আছে। আপনি সার্ভ করেন কিন্তু সেটা মানে যৌক্তিকভাবে করেন। যেখানে বিএনপি নেতাকর্মীরা তাদের হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের ফোন নাম্বার তারা কোথা থেকে পাইলো, নিশ্চয়ই এখানকার শিক্ষার্থীরা দিয়েছে, সেখানে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন নাম্বার বাইরের নেতাদের কাছে ফাঁস করে দিবেন, এটা তো কোনোভাবে যৌক্তিক কিছু না। বিশেষ করে এখানে আমাদের নারী শিক্ষার্থী তাদের ফোন নাম্বারগুলো আপনি বিভিন্ন এলাকার নেতাদের কাছে ওপেন করে দিচ্ছেন, এটা তো কোনোভাবেই মানে কোনো বৈধ কোনো কাজ না। সো এটা তো অবশ্যই অনৈতিক। যেমন হচ্ছে টাকা পয়সা খরচ করার মাধ্যমে যে বিষয়গুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতেছে। আমার টাকা আছে, আমি খরচ করলাম। আপনাদের এই অভিযোগ নিয়ে আপনারা কথা বলেছেন, মানে আপনারা কি কোনো ধরনের সুরাহা পেয়েছেন? মানে সেটা একটা মিনিমাম লেভেলেরও কোনো ধরনের সুরাহা পেয়েছেন কিনা? এটা আসলে লজ্জা লাগে আসলে, শুরু আর কিভাবে পাবো। আমরা যতগুলো বিষয়ে ঘটেছে শুরু থেকেই আমাদের ক্যাম্পাসে ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন সংগঠন নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করেছে। যেখানে 5 জনের বেশি ফর্ম তুলতে মানে ফর্ম তোলার সময় 5 জনের বেশি সাথে যাওয়া নিষেধ, সেখানে তারা সরাসরি স্লোগান দিয়ে বিভিন্ন বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফর্ম পূরণ করেছে। যেখানে নির্বাচনী প্রচারণা চালানো সেখানে প্রচারণা চালিয়েছে। এগুলো নিয়ে অনেকবার অভিযোগ আসছে এবং এটা নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে সরাসরি আমাদের যিনি ডাকসুর যারা মানে ওখানকার কমিটিতে, তো তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারপরও কোনো সুরাহা হয় নাই। আমার কাছে অবাক লাগে যে আসলে তারা আসলে কেন এগুলো মানে কোনো সুরাহা করতেছে না। তারা কি ওই সমস্ত ক্ষমতাসীন দলদেরকে ভয় পাচ্ছে নাকি আমাদের ভরসা পাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। আপনার কাছে আবার আসবো একটু এই বিষয়টি নিয়ে একটু তাহমিদ আপনার কাছে যেতে চাই। সেটি উনি বলছিলেন যে যাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো তিনি অভিযোগ করছিলেন বা তাদের মাদার পার্টি তারা নানানভাবে এই সার্ভ করছেন, তাই সেটি তিনি অভিযোগ করছিলেন। শুধু কি এই যে আপনার কি মনে হয় যে এই ছাত্র সংগঠনগুলো এই আচরণবিধি ভঙ্গ করছে, এছাড়া অন্য কেউ এই আচরণবিধি ভঙ্গ করছে না, বা সেই আচরণবিধি ভঙ্গ এই পর্যায়ে যাচ্ছে যে যেটি আসলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে, সেটি কি আপনার মনে হয় বা ওই এক্সট্রিম লেভেলের হচ্ছে কিনা? আচ্ছা, প্রথম থেকেই আমি একটু আসি, সেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন
যখন শুরু হয় একদম মনোনয়নপত্র জমা মানে অর্থাৎ উত্তোলন জমা, এই সময়টাতে কিন্তু আচরণবিধি লঙ্ঘন করা শুরু হয় এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের কাছে বারবার লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু অভিযোগ দেওয়ার পরেও কিন্তু সেটার কোনো সুরাহা হয়নি। এবং যারা আসলে আচরণবিধি ভঙ্গ করেছে তারা আসলে মূলত আচরণবিধি ভঙ্গ করলে আপনি একটা অ্যাডভান্টেজ পান এবং সেই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্যই আপনি আচরণবিধিটা ভঙ্গ করেন। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন হচ্ছে এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয় না, কোনো ধরনের অ্যাকশন নেয় না, তখন হচ্ছে তাদের মধ্যে মানে প্রার্থীদের মধ্যে এক ধরনের নির্বাচন বিধি আচরণবিধি ভাঙার এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় এবং দেখা যাচ্ছে একটা উৎসব শুরু হয়েছে যে কে কার থেকে বেশি আচরণবিধি ভাঙতে পারে, নষ্ট করতে পারে। এবং আপনি দেখবেন প্রাথমিক দিকে যখন প্যানেলগুলো এটা ভাঙা শুরু করে এবং সেই প্যানেলগুলোর বিরুদ্ধে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না, আমরা দেখেছি যে ছাত্রদল আচরণবিধি ভেঙেছে, আমরা দেখেছি শিবির আচরণবিধি ভেঙেছে, আমরা দেখেছি উমামার যেই স্বতন্ত্র প্যানেল সেই প্যানেলটি হচ্ছে আচরণবিধি ভেঙেছে। যখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তখন সবাই কিন্তু এই আচরণবিধি ভাঙার একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের বাহির থেকে ক্যাম্পাসের ভোটগুলোকে কিভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। আপনি বলতে পারেন আমি কি কারোর জন্য ভোট চাইতে পারবো না? হ্যাঁ, আপনি ভোট চাইতে পারবেন, কিন্তু এখানে আসলে আপনি কোন স্টেক থেকে ভোটটা চাচ্ছেন এবং কিভাবে চাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে ক্যাম্পাসের বাইরে থেকে ফোন আমি একটু এখানে থামাই। ধরেন কেউ যদি তার দলের হয়ে ভোট চায়ও, সেটার মধ্যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার্থীরা আপনারা যেভাবে এটিকে বলছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার এলাকায় সে ভোট চাইতেই পারে, তার এক স্বজন থাকতে পারে, সেটার মধ্যে খুব অন্যায় কি খুব কিছু আছে? পয়েন্টটাতে আলোচনা করতেছি যে আপনার ভোট চাইতে পারেন, সমস্যা না, কিন্তু ঝামেলাটা হচ্ছে আপনি যখন নাকি এটাকে ফ্রেমিং করা হচ্ছে এক ধরনের। আমি একটু শেষ করি, মানে আপনি ভোটটা যখন চাচ্ছেন এবং এই ভোটটা চাওয়ার থেকে আস্তে আস্তে ভোট দিতে হবে এবং ভোট দিবা মাস্ট দিবা, এই ধরনের একটা আলোচনায় চলে যায়, অর্থাৎ একটা হুমকির দিকে চলে যায়। এবং ধরেন আপনার যেভাবে এটাকে ইউজ করে দেওয়া হয় হতে পারে সম্ভব, আপনি বলে দিচ্ছেন সেটা ন্যারেটিভ তৈরি কিনা? এটা ন্যারেটিভ তৈরি না, এটা হচ্ছে অনেকগুলো জায়গায় এইভাবে বলা হয়েছে যে ওকে ভোট দিতে হবে, ছাত্রদলের প্যানেল ধরে ভোট দিতে হবে। আমরা দেখেছি যে এখানে অন্যান্য বিষয়গুলো ইউজ করে করে ভোট চাওয়া হচ্ছে। জামাতের নেতারা হচ্ছে তাদের পরিবারের বা হচ্ছে তাদের পরিচিতদেরকে ফোন করে করে বলছে যাতে ভোট দেয়। আমরা দেখতে পাচ্ছি যে ফোকাসকে ব্যবহার করে ভোট চাওয়া হচ্ছে, অন্যান্য কোচিং সেন্টারগুলোকে ব্যবহার করে এভাবে ভোট চাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা দল এখানে হচ্ছে আপনার যে ম্যানিপুলেশনটা, এক নাম্বার হচ্ছে এখানে ম্যানিপুলেশন হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে এই ম্যানিপুলেশনটা করার মাধ্যমে ক্যাম্পাসকে আপনি অতি রাজনীতির এবং হচ্ছে একটা নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরির মতো একটা সংখ্যার জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন। যখন আপনার বাহির থেকে এত বেশি ইনফ্লুয়েন্স থাকবে, এখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। তার যে মতামত, সে ক্যাম্পাসের পরিস্থিতি বুঝে, একটা স্টুডেন্ট আমাকে চেনে, আমাকে জানে, সে আমাকে সেটা জেনে শুনে ভোট দিবে। আপনি যখন বাহির থেকে বলেন যে অমুককে ভোট দিতে হবে, তখন কিন্তু ওই লোক জানে না তাহমিদকে, ওই লোক জানে না তাহমিদের এগেনস্টে কে কে কম্পিট করতেছে। সে জানে এখানে ছাত্রদল একটা প্যানেল দিয়েছে, সে জানে এখানে শিবির একটা প্যানেল দিয়েছে, এবং সে এটা বলবে যে ছাত্রদলের প্যানেলে ভোট দাও, শিবিরের প্যানেলে ভোট দাও। এর বাইরে কিন্তু সে যেতে পারবে না। আমি এই বিষয়টা আপনার কাছে আবার একটু আসবো, আমি আবার এবি জুবাইয়ের কাছে আবার একটু যেতে চাই। যেমন উনি বলছিলেন যে এই যে ক্যাম্পাসে একটু অস্থিতিশীলতা হওয়ার তৈরি বা সম্ভাবনা হয়েছে আর কি, এই ডাকসু ঘিরে আপনার মনে হয়, এবং এটিও বলা হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশের যে রাজনীতির গতিপথ সেটি আসলে নির্ধারণ হবে, বা এটি অনেকেই এটি নিয়ে আলোচনায় আছে বা বলছেন। আপনার কি মনে হয় যে ডাকসুর মধ্য দিয়ে আসলে ক্যাম্পাস আবার নতুন করে অস্থিতিশীল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও একটি অনেক দীর্ঘদিন পর অগণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, সেটি যেমন ঠিক তেমনি এই সংখ্যাও তো আমরা অনেকের মধ্যে দেখি যে ডাকসুটা এই মুহূর্তে হলে আবার ক্যাম্পাস এক ধরনের অস্থিতিশীল হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে বা হয়েছে, এই সংখ্যাও কিন্তু অনেকে করছেন। এটা যৌক্তিকতা আছে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে ডাকসুটার মাধ্যমে ক্যাম্পাসে যে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে এইটার অবসান হবে। আপনি দেখবেন ডাকসু তথা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যাদের দ্বারা ক্যাম্পাসে বিভিন্ন বিষয়গুলো পরিচালিত হবে, এই টার্মের বাইরে গিয়ে আপনি যখন হচ্ছে ক্যাম্পাসে একটা ফাঁকা জায়গা রেখে দিবেন শিক্ষার্থীদের জন্য, সেই জায়গায় দেখবেন সেই জায়গা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তারা দখল করে নেবে। সেখানে তারা পলিটিক্যাল পার্টিগুলো তাদের মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য তারা ক্যাম্পাসকে ব্যবহার করবে, ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ব্যবহার করবে, পুনরায় এগুলো করতে গিয়ে পুনরায় গেস্ট রুম গণধর্মের সংস্কৃতি ফিরে আসবে আমাদের ক্যাম্পাসে। তো ওই জায়গা থেকে এই সমস্ত অস্থিতিশীল পরিস্থিতি যাতে না আসে, আমি মনে করি এই জন্য ডাকসুটা আসলে খুব বেশি দরকার, এবং ডাকসু শুধু হয়ে যায়। ডাকসু আপনি যখন বলছেন, কিন্তু আফটার ইফেক্ট নিয়েও অনেকে ভাবছেন যে ডাকসু হয়ে যাওয়ার পর যে এই আফটার ইফেক্টটা হবে সেটা খুব বেশি সুখকর হবে না, বা এমনটাও অনেক ভাবনার আছে। আপনি নিশ্চয়ই এটাকে অ্যাড্রেস করেছেন। দেখেন, আমি তো এটাই বলতেছি যে ডাকসু হয়ে যাওয়ার পরে এটার আফটার এফেক্ট তো অবশ্যই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সুখকর হবে। আমি কোনোভাবে বলতে চাই না ডাকসুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, সেই নেতিবাচক হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা নিয়ে অনেকে বলছেন। না, আমার কাছে মনে হয় না ডাকসুর মাধ্যমে ক্যাম্পাসে কোনো নেতিবাচক কোনো প্রভাব পড়বে।
বরঞ্চ নেতিবাচক প্রভাব না যাতে পড়তে পারে এই জন্যই ডাকসু দরকার। ডাকসুটা হয়ে গেলে এটা কমে আসবে আরও এখন, কারণ তখন হচ্ছে এখানে শিক্ষার্থীর জন্য কাজ করার জন্য অলরেডি নির্বাচিত প্রতিনিধিরা আছে, সেক্ষেত্রে বাইরে থেকে কোনো পলিটিক্যাল পার্টির এখানে নাক গলানোর কোনো সুযোগ নেই। এখানকার বিষয়গুলো এখানে শিক্ষার্থীরা ডিল করবে, এখানকার টিচাররা ডিল করবে। আপনার কাছে আবার আসবো। উনি যেটি বলছিলেন যে আসলে ডাকসুর যে আফটার ইফেক্ট সেটি আসলে ইতিবাচক হবে, নেতিবাচক হবে না, কিন্তু আমরা দেখছি এটিও বলা হচ্ছে যে আগামী দিনের রাজনীতির যে গতিপথ সেটি ডাকসু নির্ধারণ করবে। আমি ভোটের রাজনীতিতে যাব না যে আসলে এই ডাকসুতে যদি কোনো ছাত্র সংগঠন বা যাদের মাদার পার্টি আছে এরকম কেউ জয়ী হয় তাহলে সেটি ভোটের রাজনীতিতে প্রভাব পড়বে। আমি যদি সেই দিকে না গিয়ে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে এক ধরনের নতুন ধারা রাজনীতি তৈরি হচ্ছে সেটি নিয়ে নানান জায়গায় আলোচনা হচ্ছে, আপনার কি মনে হয় যে এই ডাকসুর মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক যে গ্রাফ সেটা পরিবর্তন হতে পারে, বা সেটা কিভাবে পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? আমাকে আপনি 1 মিনিটের মধ্যে বলবেন, সর্বোচ্চ 3 থেকে 4 লাইনের মধ্যে। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সব সময় বাংলাদেশের একটা মিনি রেপ্লিকা হিসেবে দেখি এবং এই জায়গা থেকে যা হয় সেটার একটা প্রভাব পড়ে, কিন্তু আমি এটাকে আসলে অতি রাজনীতিকরণের বিপক্ষে সবসময় ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র একটা রাজনৈতিক ক্যাম্পাস হিসেবে না, বরং একটা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করতে হবে। তো এখানে আমরা যদি একটা সুস্থ রাজনীতির চর্চা করতে পারি, আমরা যদি নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া পারস্পরিক সহাবস্থান এবং সুষ্ঠুভাবে ভোটটা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই এটার প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে এবং জাতীয় রাজনীতিতেও একটা সুন্দর রাজনীতি চর্চা করার মতো একটা উদাহরণ তৈরি করতে পারবো। তো এই জায়গা থেকে আমার কাছে এই ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল। আমি মনে করি এবার ডাকসুতে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে, প্রত্যেকটা প্রার্থীকে তাদের এই সহাবস্থানের নজিরটা দেখানো উচিত, যে নজিরটা পরবর্তীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সত্যিকার অর্থে কাজ করবে। আমি আবার একটু স্বল্প সময়ের জন্য আপনার কাছে আসবো, তার আগে এবি জুবাইয়ের কাছে যাচ্ছে। এবি জুবাইর, আপনাকে আগে বলে রাখি আপনি সর্বোচ্চ 40 সেকেন্ডের মধ্যে বলবেন। সেটি হচ্ছে, যদিও এখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেই এই ডাকসুতে, কিন্তু এটিও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা আছে যে তারা বেনামে বা স্বতন্ত্রভাবে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেটি আসলে ডাকসুতে এই ধরনের প্রার্থী যদি বিজয়ী হয়ে আসে, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে, সেটিকে আপনারা আসলে কিভাবে দেখবেন? আপনি তো জুলাইয়ের সংগঠক হিসেবে কাজ করেছেন, আপনি সেটাকে কিভাবে দেখবেন, বা সেই গণতান্ত্রিক চর্চার জায়গাটা আসলে থাকবে কিনা? দেখেন, ছাত্রলীগ তো হচ্ছে একটা সময় ক্যাম্পাসে যারা ছিল প্রত্যেকেই করতে হয়েছে বাধ্য হয়ে, ওই জায়গা থেকে যারা হচ্ছে পরবর্তী সময় তহবা করে ভালো হয়ে গিয়েছে এবং জুলাইয়ে ম্যান্ডেট নিয়ে কাজ করছে এবং জুলাইকে যারা সক্রিয় ছিল তাদেরকে আমরা ওয়েলকাম করতেছি। কিন্তু যারা জুলাইতে গণহত্যায় জড়িত ছিল, এই ধরনের কোনো প্রার্থী যদি একসাথে প্রতিদ্বন্দ্বিতা করে, একসাথে তারা যদি একসাথে ভোটার হয়, এই সবগুলো বিষয়ে আমরা বিরোধিতা করছি। এবং এটা হচ্ছে যখন আমাদের ভোটার তালিকা প্রকাশ হয়, যদি এমনকি জয়ী হয়ে আসে তখন সেটাকে আপনারা কি করবেন? দেখেন, আমার কাছে মনে হয় না তার জয় হওয়ার কোনো সম্ভাবনা আছে, কারণ শিক্ষার্থীরা তো চিনে কারা ক্যাম্পাসে হামলা ছিল, কারা হামলা ছিল না, কারা জুলাইয়ের পক্ষে, কারা জুলাইয়ের পক্ষে ছিল না, এটা তো সবাই জানে মোটামুটি। সো তাদের কোনো সুযোগই নেই ক্যাম্পাসে ডাকসুতে তারা একটা গণতান্ত্রিক মাধ্যমে তারা জিতে আসবে, এটা কোনো পসিবল না কোনোভাবে। ধন্যবাদ। আপনি যে বলছিলেন, আপনার তাহমিদ, আপনার কাছে আবার একটু আসি। উনি বলছিলেন যে ছাত্রলীগের যেরকম কেউ থেকেও থাকে তাহলে তার বিজয়ী হয়ে আসার কোনো সুযোগ নেই। সেটি হচ্ছে, আপনার মনে হয় যে আগামীর যে এই ডাকসু হওয়ার পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ধারাটা আসলে কেমন হবে বলে আপনার মনে হয়? সেটি মনে হয় যে এখানে শুধুমাত্র এই ছাত্রলীগ, যদিও তাদের অনেক সমর্থক এখনও রয়ে গেছে, সেই ছাত্রলীগের সেই অংশটি ছাড়া আসলে মনে হয় যে ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় থাকবে? আচ্ছা, এখানে ছোট করে আপনি বলবেন। ছাত্রলীগ যাওয়ার পরে ক্যাম্পাসের স্থিতিশীলতা নষ্ট হয় নাই, বরং এটা আসলে স্থাপন হয়েছে। এবং আমরা মনে করি এই ফ্যাসিবাদী শক্তিরা যদি ক্যাম্পাসে কোনোভাবে আবার ফিরে আসে, ক্যাম্পাস আবার অস্থিতিশীল হবে। তো সেই জায়গা থেকে ছাত্রলীগের যেই শক্তিটা এখনো ক্যাম্পাসে আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আনতে হবে, যাতে তারা পুনরায় ওই ফ্যাসিবাদী শক্তিটাকে কোনোভাবে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে না পারে, এবং তাদেরকে হচ্ছে মূলধারার সাথে সংযুক্ত করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তাহমিদ। আপনার কথা খুব স্পষ্ট, এবং এই বিজু ভাইয়ের আপনার কথাও খুব স্পষ্ট। আপনারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থিতিশীলতা, অর্থাৎ তারা বলছিলেন এই দুজন প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসুতে, তারা বলছিলেন যে এই ডাকসু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে স্থিতিশীলতা সেটি নিশ্চিত করবে। এছাড়া যারা বিভিন্ন সময় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা বিশেষ করে হামলার সাথে যুক্ত ছিল বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল, তাদেরকে শিক্ষার্থীরা প্রতিহত করবে বা প্রতিরোধ করবেন, সেই প্রত্যয় তারা দুজনেই ব্যক্ত করেছেন। এবং তারা মনে করছেন এই ডাকসুর মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন গণতান্ত্রিক ধারার চর্চা অব্যাহত সেটি থাকবে, এবং একটি সুষ্ঠু সুন্দর শিক্ষাবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপহার এই ডাকসুই নিশ্চিত করবে। এই ছিল আজকে ক্যাম্পাসের ভোটে সব শেষ, এবং এই আলোচনায় দুজনে যুক্ত থাকার জন্য আমি এবি জুবাইর এবং তাহমিদ আল মুদাসসির আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।